কিন্তু এইটাতেই সিলেকশন হয়। আমি বারবার বলছি, মক টেস্টের মাধ্যমে যারা প্র্যাকটিস করে আর সেকশনাল টেস্টের মাধ্যমে যারা প্র্যাকটিস করে তাদেরই সিলেকশন হয়। যারা যতই প্রচুর ভিডিও দেখেই যাচ্ছে তো মাস করছে, অর্থাৎ সে ইংলিশের হোক, জিকের হোক, রিজনিংয়ের হোক, ম্যাথের হোক, ক্লাস করেই যায়, কিন্তু মক টেস্টকে অ্যাভয়েড করে, সেকশনাল টেস্টে অ্যাভয়েড করে। তারা বছরের পর বছর মানে স্টাডি তো করে, প্রচুর হার্ডওয়ার্ক করে, কিন্তু তারা ফল পাবে না আমি বলছি। কিন্তু যে ওইগুলো কম করবে, কিন্তু ডাইরেক্ট চলে যাবে সেকশনাল টেস্ট আর মক টেস্টে, সে কিন্তু তাড়াতাড়ি সিলেকশন নিয়ে বেরিয়ে চলে যাবে। দেখো, মক টেস্ট কেন দিতে হয়? তুমি ধরো ক্রিকেট খেলা নিয়েই বলো, ইন্ডিয়ার হয়ে খেলো, তোমাকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে, ঠিক আছে, একটা ম্যাচ আছে। এবার তুমি প্র্যাকটিস করো না, কি তুমি কোনো নিজের ফিল্ডে কোনো টিম বানিয়ে সেই টিমগুলোর সঙ্গে তুমি প্র্যাকটিস করো না। এবার বলো তো, অস্ট্রেলিয়ার সঙ্গে যখন খেলতে যাবে তখন তোমরা কি জিতবে? তোমার কি কোনো আশা আছে জেতার? একদমই নয়। প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো নেট প্র্যাকটিস করি, ঠিক আছে, নেট প্র্যাকটিস মানে বল আসছে বা একটা সিঙ্গেল পার্সন বল করছে, আমি খেলি, অর্থাৎ নিজে প্র্যাকটিস করি, নিজে শিখছি, নিজে সিলেবাস করছি। তাও তোমাদের অস্ট্রেলিয়ার সামনে যখন কালেকটিভলি পড়বে না, তখন তুমি পারবে না। ঠিক তেমনি মক টেস্টটা অ্যাকচুয়ালি কি, মক টেস্টটা হচ্ছে তুমি প্রিপারেশন নিচ্ছ, প্র্যাকটিস করছো, সব কিছু ঠিক আছে, কিন্তু মক টেস্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তুমি নিজে টিম বানিয়েছ, দিয়ে তুমি মক টেস্টটা দিচ্ছ তোমার রিয়েল মানে কি এই সেই এক্সাম পেশার, ঠিক আছে, যে খেলার যে একটা পেশার থাকে, ঠিক তেমনি এক্সাম পেশারে তুমি কীভাবে হ্যান্ডেল করছো, ঠিক আছে, তারপরে তুমি সেই মক টেস্টের টাইমিং কীভাবে টাইম ম্যানেজমেন্ট করছো, এই জিনিসগুলো ডিপেন্ড করে। অর্থাৎ মক টেস্ট কেন দিতে হয়? মক টেস্টটা দিতে হয় তোমার রিয়েল প্রিপারেশন এটাই। তুমি যতই বলো আমি সিলেবাস কমপ্লিট করছি, ওটা রিয়েল প্রিপারেশন না, ওটা হচ্ছে তোমার নলেজ জ্ঞান, ঠিক আছে, নলেজ জ্ঞানটা তো অবশ্যই লাগবে। কিন্তু তুমি যদি প্র্যাকটিস ছেড়ে দাও, প্র্যাকটিসের মেন মাধ্যম মানে তুমি যদি কোনো কিছু প্র্যাকটিস করতে চাও, সেটা হচ্ছে মক টেস্টের মাধ্যমে করো। অর্থাৎ তুমি যদি ধরো তুমি 150 থেকে 200টা মক টেস্ট লাগিয়ে দিয়েছো, তোমার বলো তো প্র্যাকটিস লেভেলটা কোথায় যাবে টাইমের মধ্যে সেট করে? আর আমি প্রথমে বলে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের পেপার, এখানে লক্ষ্য করো, আমি বলেছি কি প্রিভিয়াস ইয়ারের পেপারটা দিতে, তাহলে তোমার কি অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা কী হচ্ছে? র্যান্ডম ইরিলেভেন্ট কোশ্চেনের প্র্যাকটিস হচ্ছে? একদমই না, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তুমি থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যতই শিট করো, যতই চ্যাপ্টার ওয়াইজ করো, তুমি যদি মক টেস্ট না দাও, তাহলে তুমি তোমার উইকনেসই খুঁজে পাবে না। অর্থাৎ তোমার প্রোগ্রেস চেক করতে হবে না। তুমি একটা ধরো মক টেস্ট দিয়েছো, মক টেস্টে টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার একটা কোশ্চেন এসেছে, বা অ্যানালিটিক্যাল রিজনিংয়ের একটা কোশ্চেন এসেছে, বা হোমোনিমসের কোনো কোশ্চেন আসছে, সেইগুলো তো দেখছো, তো তুমি বাদছে, তাহলে তুমি জেনে গেলে এগুলো আমার উইকনেস আছে। তখন তুমি রিভার্স লার্নিং করো, রিভার্স লার্নিং করে সেই পার্টিকুলার চ্যাপ্টারটা ইউটিউবে সার্চ মারো, বা কোনো ভালো কন্টেন্ট আছে তোমার কাছে, বই আছে, সেটা করো, সেখান থেকে তুমি পুরো ওটাকে রিভিশন করে নাও, ঠিক আছে, বা তুমি ওটা জানোই না সেটা শিখে নাও। তুমি সবসময় জিকে অ্যাটেম্প করবে, তুমি এসএসের এক্সামটা যখন দেবে জিকে অ্যাটেম্প করবে, 4 থেকে 5 মিনিটের মধ্যে যেন 25টা কোশ্চেন হয়ে যায়। আর জিকে কোনোদিনও ফিরে এসে দেখার জন্য রাখতে হয় না, তুমি যেটা পারলে, না পারলে সেইভাবে অ্যাটেম্প করে চলে যাও, ঠিক আছে, যে আমি পরে এসে আবার দেখবো এরকম নয়। তো এটা হচ্ছে প্রথমে। তারপরে জিকে যেই শেষ হতে ইনস্ট্যান্টলি তোমাকে চলে যেতে হবে ইংলিশে, ঠিক আছে। তো ইংলিশে ম্যাক্সিমাম টাইম তোমাকে 10 থেকে 12 মিনিটই দিতে হবে, যতই টাফ আসুক। তো ম্যাক্সিমাম এই টাইমটা দিতে হবে ইংরেজিতে। বাট কী করে দেবো সেই স্কিপ করাটা আমি এইখানে গিয়ে বলছি, ঠিক আছে, সব চ্যাপ্টার ওয়াইজ কীভাবে স্কিপ করতে হয়। রিজনিংয়ে ঠিক তেমনি তোমাকে 14 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে। কী করে করতে হবে সেটা আমি পরে বলছি। তুমি যতই মক টেস্ট দাও, তুমি যদি এই জায়গাটায় যাওয়ার সময় যদি 25 মিনিট থেকে 35 মিনিট টাইম না থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। মিনিমাম 25, ম্যাক্সিমাম 35, এই টাইমটুকু তোমাকে রাখতেই হবে এইগুলো দেওয়ার পরে। তুমি যদি করতে যাচ্ছ রিজনিং নিয়ে বসে পড়েছো, টাইম নেক্সট করছো, ম্যাথে গিয়ে দেখছো 20 মিনিট টাইম আছে, 15 মিনিট টাইম আছে, তাহলে তো প্রথমেই শেষ। তোমাকে ডে 1 থেকে এটা প্র্যাকটিস করতে হবে। এত কিছু যেটা জানলে সেটা হচ্ছে 99% স্টুডেন্ট অলরেডি জানে, ঠিক আছে, যে কি কতটা টাইম দিতে হবে, কি কেন দিতে হয়, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো তোমাকে মেন তোমার প্রোগ্রেস করাবে। প্রথমে হচ্ছে মক টেস্ট তোমাকে দিতে গেলে তখন মেন প্রবলেম সবারই কী হয়, থতমত খেয়ে যায়, তাই না, থতমত খেয়ে যায় বা তাড়াহুড়ো করে প্রশ্ন পড়ে। তো তোমার মাথায় রাখবে যে মক টেস্টটা বলো বা রিয়েল টেস্ট বলো, তখন তোমাকে অ্যাকচুয়ালি কী ভাবতে হবে নিজেকে, যে একটা আমি স্পেশালাইজড ডক্টর, এটা মাথায় রাখবা, কি স্পেশালাইজড ডক্টর। এবার স্পেশালাইজড ডক্টরদের দুটো গুণ থাকে। একটা হচ্ছে সে যদি কোনো নতুন কিছু রোগ নিয়ে আসে, নতুন রোগ আমি বলছি, সে ভালো করে শোনে কথাটা, অর্থাৎ ডায়াগনোসিসটা ঠিকঠাক হয়, ডায়াগনোসিসটা ঠিক করে। তারপরে সে তার অভিজ্ঞতা, এখানে তোমার অভিজ্ঞতা বলতে প্র্যাকটিস, তো তার অভিজ্ঞতা তার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে সে তার মেডিসিন দেয়।
সে মেডিসিন দিতে গিয়ে কিন্তু সে লেট করে না, তাড়াতাড়ি করে দেয়। ঠিক তেমনি তোমাকে যখন মক টেস্ট দিবা, এক্সাম দেবা, তোমাকে সেম প্রসেস ফলো করতে হবে। অর্থাৎ তুমি যখন কোনো কোশ্চেন পড়ছো সেটা কিন্তু তোমাকে ধীরে পড়তে হবে, অর্থাৎ কামভাবে, শান্তভাবে পড়তে হবে। এই জায়গাটায় সবাই ভুল করে, তাড়াতাড়ি পড়ে নেয়। একটা কোশ্চেন, ম্যাথের কোশ্চেন আসছে, রিজনিং কোশ্চেন আসছে, থতমতো করে তাড়াতাড়ি পড়ে। তুমি বারবার বলছি তোমাকে স্পেশালাইজড ডক্টর ভাবতে হবে। এবার তাড়াতাড়ি পড়লে কি প্রবলেম হয় দেখো, তুমি একটা বার পড়ে বুঝতে পারো না, রিপিট করে আবার পড়ো, তাই নয় কি? যখন একবার পড়তে পারো না, আবার করে রিপিট করে পড়ো, তাও বুঝতে না পারলে ঘুরে এসে আবার রিপিট করে পড়তে হয়। এই যে রিপিটেশন না, সেখানে আরও অ্যাংজাইটি বাড়ে, বারবার পড়তে গেলে অ্যাংজাইটি বেশি বাড়ে ফার্স্ট। আর 2 নম্বর, টাইম তো ওয়েস্ট হয়ে গেল। তুমি যার জন্য তাড়াহুড়ো করছো টাইম যেন না ওয়েস্ট হয়, তো তোমার টাইমটা নষ্ট তো হচ্ছেই ওইভাবে করতে গিয়ে। তো তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে স্পেশালাইজড ডক্টর ভাবতে হবে। প্রশ্ন পড়ার সময় ধীরে পড়ো, কিন্তু তুমি যখন অ্যান্সার করছো তখন তাড়াতাড়ি করো, কোনো ব্যাপার নেই। এবার তাড়াতাড়ি করবা কী করে? আমি যেমন বলেছি, স্পেশালাইজড ডক্টর তাড়াতাড়ি ওষুধ দিতে কেন পারে? সে তার এনাফ প্র্যাকটিস আছে, তো তোমাকে সেভাবে প্রিপারেশন তো করতেই হবে, তাই নয় কি? তো এটা মাথায় রাখবা। তো এই জায়গাটায় কিন্তু বহুজনের 10 থেকে 15 নম্বরে গতি করে দেয় ফাইনাল এক্সামে। যখন রিয়েল এক্সাম দিতে যায় তারা টেস্টে, মক টেস্টে কি সেই প্র্যাকটিসটাই করে না, শান্তভাবে মক টেস্ট দেওয়ার প্র্যাকটিস করে না, তার জন্য রিয়েল এক্সামে গিয়ে কিন্তু সেই সিচুয়েশনটা ফেস করে এবং তাড়াহুড়ো করার জন্য তাদের 10 থেকে 15 নম্বর অরিজিনালি কমে যায়। সিলি মিস্টেক, যেটা মেন প্রবলেম হচ্ছে সিলি মিস্টেক, এই সিলি মিস্টেকটা হয়। তো 1 নম্বর কী বললাম, কোশ্চেনটা ভালো করে পড়ো আর অ্যান্সারটাও অবশ্যই ঠিকঠাক করে পড়ো, দুটোই তোমার ডায়াগনোসিসের ওপরে ডিপেন্ড করছে। 2 নম্বর হচ্ছে কি, স্কিপিং। দেখো, একটা আমি যদি বলি মক টেস্টের একটা মেন জিনিস কি, সেটা হচ্ছে স্কিপ করা। অর্থাৎ আমি পুরো সব কিছু জানি, কিন্তু যদি আমি স্কিপ করা না জানি তাহলে তুমি কিছুই শিখলে না মক টেস্টের। ইংরেজিতে ধরো, তুমি ইংরেজিতে তখন করছো ধরো গ্রামার বেস, ভোকাব বেস, যেগুলো তোমার জানা আছে তুমি তো একবারে করে দিতে পারবে। যখন তোমার পিকিউআরএসের কোশ্চেন আসছে, অর্থাৎ প্যারাজাম্বেলের, তখন প্রথম রাউন্ডে মানে জিকে যখন করতে করতে যাচ্ছ, ধরো 1 নম্বরে ওয়ার্ড বেস ছিল, 2 নম্বরে, 3 নম্বরে পিকিউআরএস চলে এসছে, স্কিপ করো। ভুল করে প্রথম অ্যাটেম্পটে পিকিউআরএস পড়বেই না, একদম পড়বে না, ঠিক আছে? তারপরে কি তোমার আরসির কোশ্চেন চলে এসেছে, ক্লোজ টেস্ট চলে এসেছে, এগুলো স্কিপ করো। দিয়ে বাকিগুলো কি হচ্ছে, বাকিগুলো তোমার ইংলিশের করে নাও, তারপরে তুমি আরসি কিংবা ক্লোজ টেস্টটা করো, লাস্টে পিকিউআরএস করো। একদম ভুল করে যেন পিকিউআরএস আগে করো না, ঠিক আছে? তো এই জিনিসটা কেন করতে হবে? এই জিনিসটা এর জন্যই করতে হবে, তুমি অল্প টাইমে ইজিগুলো করে রাখলে তোমার কনস্ট্যান্ট মোটিভেশন থাকবে থ্রু আউট এক্সামটা টাইম, যে আমি অনেক কোশ্চেন করে ফেলেছি অলরেডি। এবার যদি কঠিন কোশ্চেনে টাইম বসে পড়ো বা বড় কোশ্চেনে বসে পড়ো, টাইম তো যাবে। এবার ইনকেস উত্তর যদি না আসে তাহলে কী হবে? সেখানে ডিমোটিভেট ফিল করতে স্টার্ট করবে। তো এটা হচ্ছে মেন, স্কিপিং করা। রিজনিং ইংরেজির ক্ষেত্রে দেখো, এই রিজনিংয়ের ক্ষেত্রে কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, তারপরে হচ্ছে যদি সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আসে, পাজলের কোশ্চেন আছে, তারপরে বড় বড় ব্লাড রিলেশনের কোশ্চেন চলে আসে, তো এই কোশ্চেনগুলো তোমাকে প্রথমে স্কিপ করতে হবে। তোমাকে ছোটো ছোটো কোশ্চেনগুলো বা নন ভার্বাল রিজনিং যেগুলো ছবি বেসের হয় সেগুলো আগে করে নাও, যেখানে 12 থেকে 13টা কোশ্চেন তোমার আরামসে হয়ে যাবে। রিজনিংয়ের প্রিপারেশন ঠিক থাকলে 20-র কাছাকাছি তো ওয়ান গোয়ে হয়ে যায়, 5টা কোশ্চেনই থেকে বেটার। তো ওটা তারপর ঘুরে এসে করবে, ঘুরে এসে বলতে গেলে সেই রিজনিংয়ের কথাই বলছি, কিন্তু মাথায় রাখতে হবে স্কিপ করতে হবে। থার্ড হচ্ছে কি, ম্যাথের স্কিপটা সব থেকে বেশি ম্যান্ডেটারি। দেখো, ম্যাথে স্কিপ করতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে, ইগো বলতে কী বোঝায়। দেখো, এই জিনিসটাই মাথায় রাখবে। তুমি সেই স্পেশালাইজড ডক্টরের কথাই বলেছি, ঠিক আছে? স্পেশালাইজড ডক্টর যখন মানে ডাক্তারি তুমি ধরো ডায়াগনোস করছো কোনো একজনের, সে তার বহু সিমটমের কথা বলবে, সে তো ডক্টর নয় না, সে যে সিমটম হচ্ছে সেগুলোই বলবে। এ ডক্টর কী করবে, সেই সিমটমগুলো শুনবে ঠিকই, কিন্তু ডক্টর কী খুঁজবে, কোন সিমটমটা আমাকে মেন প্রবলেমটাকে বোঝাবে, তাই নয় কি? তো ডাক্তার কি ইগোতে বসবে যে পেশেন্ট আমাকে যে সিমটমটা প্রথমে বলেছে সেই সিমটম দিয়েই আমি মেডিসিন দেবো, বাট ওই পেশেন্টটা আমাকে মিডিলে যেটা বলেছে সেটাই আমি করব। স্পেশাল পেশেন্ট আমাকে যেটা খুবই বাড়িয়ে চাড়িয়ে বলছে, বিশাল ভয় পেয়ে গেছে, সেটাতেই বেশি জোর দেবো। ডাক্তারের সাথে সেটা করবে না, ডাক্তার খুঁজবে যে প্রবলেম কোন জায়গায়, ডাক্তার ইগো নেবে না, ঠিক আছে? তো এই জায়গাটাই মানে কি বলতে চাইছি, ধরো ম্যাথের কোশ্চেন এসেছে, ধরো আছে প্রথমে কোশ্চেন একটা প্রচণ্ড সহজ কোশ্চেন, এবার তুমি পেরে যাবা, তাহলে তোমাকে তো করতেই হবে, তাই নাকি? কিন্তু করতে গিয়ে তোমার বেঁধে গেল ইজি কোশ্চেন,
তাও তুমি ছেড়ে দাও, ইগো নেবে না, ইগোতে নেবে না, কোশ্চেন ইগোতে নেবে না। মেন কথা হচ্ছে ইগো কেন নেবে না। আমি আর একটা কথা বলি, ধরো এটা হচ্ছে তোমার একটা মানে থালা, এখানে তোমার বিভিন্ন ভ্যারাইটি খাবার আছে যেগুলো তোমার খুবই পছন্দের, তোমাকে বলেছে এই খাবারগুলো তোমাকে খেতে হবে। এবার তুমি বলেছো সবগুলোই তোমার খাবার, এবার তোমার হাতে আছে না তুমি আগে খাবা না পরে খাবা। আর বলা হয়েছে যে সব খাবারের যে ভ্যালু মূল্যটা একই, আর যে খাবারটা তুমি ছেড়ে উঠে যাবা সেই খাবারটা তোমাকে পে করতে হবে, মানে সেই খাবারটা যত টাকা কস্ট পড়েছে সেটা পে করতে হবে। তাহলে তুমি কি করবে বলো, খাবারটা তুমি জানো যে আমি এটা যদি ছেড়ে দিই তাহলে পে করতে হবে, এটাও যেটা দিলে পে করতে হবে, তাহলে তুমি চেষ্টা করবা যে জিনিসটা আমার ভালো লাগে সেটা ম্যাটার করে না, যেটা আমি তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো সেটাই ম্যাটার করে। ঠিক তেমনি ইগোতে নেবে না, অর্থাৎ আমি কিন্তু বড় ক্যালকুলেশন, বড় প্রশ্ন এগুলো করবে না। আর একবার কোনো কোশ্চেনে যদি আটকে যাও করবে না, তোমাকে রিপিট করার দরকার নেই। রিপিট করতে করতে যে কখনো তুমি চোখে তাকাবে না যে টাইম চলছে, এখানে যেমন টাইম চলছে না, ঠিক তেমনি কখন টাইম চলতে চলতে 3 মিনিট 4 মিনিট সেই কোশ্চেনটা খেয়ে নেবে তুমি বুঝতেই পারবে না, সঙ্গে সঙ্গে তোমার ডিমোটিভ হয়ে যাবে, পরের কোশ্চেনগুলো তাড়াহুড়ো করতে করতে সব হয়ে যাবে। তো মেন কথা হচ্ছে ইগো আনো না, স্কিপ করো, প্রথমে ইজি ইজি কোশ্চেনগুলো করো যেগুলো সলভ করতে ইজি লাগবে বা তোমার ভালো। সেকেন্ড রাউন্ডে করো কি যেগুলো তুমি পারবে, মনে হচ্ছে যেন আমি পারবো বা ছেড়ে দিয়ে এসেছি, ঠিক আছে পারবো পারবো ভাব, সেগুলো করো। থার্ড রাউন্ডে কী করো, যেগুলো লেন্দি জানো তুমি প্রচুর টাইম লাগবে অঙ্ক করতে কিন্তু সলিউশন বের করতে পারবে, মানে ক্যালকুলেশন আছে লেন্দি আছে কিন্তু সলিউশন বের করতে পারবে সেটা। আর লাস্ট রাউন্ডে ফোর্থ রাউন্ডে কী করবে, ফোর্থ রাউন্ডে যেটা তুমি একদমই অজানা অজানা লাগছে তখন টাইম আছে তখন তুমি করো, অর্থাৎ 4খানা স্টেপতে তোমাকে এটা করতে হবে। 99% টাইমে কিন্তু এর শর্ট ট্রিকের কোনো কাজে লাগে না। যে শর্ট ট্রিকগুলো অ্যাকচুয়ালি কোনো বড় মেথডকে কেটে ছোট মেথডে করানো আছে, যেটা পেছনে লজিক আছে যে শর্ট ট্রিকে, সেগুলোই কাজে লাগে, অর্থাৎ বেসিক। তো যখনই মক টেস্ট দেবে বাড়িতে তখন কন্টিনিউয়াস তোমাকে বেসিকে জোর দিতে হবে, বেসিক, অর্থাৎ পরীক্ষা দিতে গেলে হোক বা প্র্যাকটিস করতে গেলে হোক বেসিক কীভাবেই করো, কিন্তু সেই বেসিকটাকে এমনভাবে প্র্যাকটিস করো যেটা মানে এতখানা অঙ্কটার জায়গা লাগতো সেটা এইটুকু জায়গাতে হয়ে যাচ্ছে, সেরকমভাবে প্র্যাকটিস করো, বেশি শর্টকাট শেখো না, ঠিক আছে। এটা হচ্ছে ডিউরিং এক্সামের কী করে করতে হবে সেটা আমি বললাম। 1 নম্বর হচ্ছে কাম থাকতে হবে, 2 নম্বর স্কিপ করতে হবে, কোনো কোশ্চেনে ইগো নেবে না যে এই কোশ্চেনটা আমাকে আগেই পারতে হবে, আমার এই চ্যাপ্টারটি ভালো পারি আমি, তো এরকম ইগো নেবে না, আর বেসিকে থাকো দেখো। আর 4 নম্বর হচ্ছে কি, কোনো এক্সাম তুমি বাড়িতে যখন দিচ্ছ, তখন তোমাকে কী করতে হবে, এক্সাম দেওয়ার পরে কী করতে হবে। তো এক্সাম দেওয়ার পরে তোমাকে দেখো এই 3টে জিনিস আছে, একটা হচ্ছে অ্যানালাইজ করতে হবে। এবার অ্যানালাইজটা কী করে করতে হয় এই নিয়ে আমি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, তো ওটা নিয়ে আমি এখন আর বলছি না অ্যানালাইজ কী করে করতে হয়, তো সেটা ভালো করে দেখে নিবা। মক টেস্ট দিতে গেলে কিন্তু 1 ঘন্টা টাইম লাগে না, একটা মক টেস্ট 1 ঘন্টার হলে তোমার 1 ঘন্টা তো মক দিলে, অ্যানালাইজ করতে উইকনেস খুঁজতে প্রায় উইকনেস খুঁজতে সেটাকে উইকনেসটাকে স্ট্রং করতে এই জায়গায় মিডিলে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে টাইম। প্রথম দিকে তো আরও বেশি লাগবে, যখন প্রথম দিকে দিচ্ছ না এগুলো তখন তো প্রচুর টাইম লাগে, অর্থাৎ তোমার 4 ঘন্টা কিন্তু এটাই চলে যায়, কিন্তু এইটাতেই সিলেকশন হয়। আমি বারবার বলছি মক টেস্টের মাধ্যমে যারা প্র্যাকটিস করে আর সেকশনাল টেস্টের মাধ্যমে যারা প্র্যাকটিস করে তাদেরই সিলেকশন হয়। যারা একদম বিগিনার আছো বা এই 3টে লেভেলে আছো, ঠিক আছে, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ হতে পারো। টেলিগ্রাম গ্রুপের টার্গেট থেকে বেশ করে সমস্ত রকম মানে একটা এনভায়রনমেন্ট পাবে, ঠিক আছে, যেখানে কমপ্লিট প্রিপারেশন হয়।